চর্যাগানের ভাষায় আপাতত রূপতত্ত্ব হিসাবে আমরা যেগুলো খুঁজে পেলাম সেটা হচ্ছে লিঙ্গ দুই প্রকার, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। সেখানে স্ত্রীলিঙ্গ হচ্ছে বেশি সক্রিয়। এরপরে পেলাম বচন, বচন এক বচন এবং বহু বচনের ব্যবহার অনেকটা বা একই ধরনের, বিশেষ কোনো তফাৎ আমরা পাচ্ছি না। নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো চর্যাগানের যে ভাষা, সেই ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমরা চর্যাগানের একাধিক প্রসঙ্গ নিয়ে এর পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছি। চর্যাগানের যে ভাষা, তার উৎপত্তি, চর্যার রচয়িতা অর্থাৎ কবি পরিচিতির প্রসঙ্গ, চর্যাগানের যে আবিষ্কারের প্রসঙ্গ, চর্যাগানের রচনা কালের প্রসঙ্গ। সেই সঙ্গে গতদিনের ক্লাসে আমরা আলোচনা করেছি চর্যাগানের যে ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রসঙ্গে। যারা আজকে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে ক্লাসটি এখন হবে, এই ক্লাসটি দেখছেন, তাদের অনুরোধ করব, যদি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে খুব একটা ধারণা না থাকে, তাহলে পূর্ববর্তী ক্লাস যেটা অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে ক্লাসটি রয়েছে সেটি আপনারা দেখে নিতে পারেন। আজকের বিষয় হচ্ছে চর্যাগানের যে ভাষা বা চর্যাপদের যে ভাষা, তার রূপতত্ত্ব বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে যাওয়ার আগে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে কতগুলো দিক রয়েছে, কোন কোন দিকগুলো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা রাখবো, সেই বিষয়টা একবার দেখে নেওয়া দরকার। সেগুলো কী কী রাখবো আমরা? যথা লিঙ্গ, বচন, তারপরে অনুসর্গ রাখবো, আমরা বিভক্তি রাখবো, শব্দরূপ রাখবো। এবার শব্দরূপের মধ্যেও অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কী কী? শব্দরূপের ক্ষেত্রে বা শব্দরূপের সাব পয়েন্টে আসবে বিশেষ্য এবং সর্বনাম সম্পর্কে আলোচনা। এরপরেই ধাতু ও ক্রিয়া বিভক্তির প্রসঙ্গ, এরপরেও ধাতু এবং ক্রিয়া বিভক্তির প্রসঙ্গ আসবে। তারপরে নির্দেশক, ভাব, কাল, এই প্রত্যেকটা বিষয় আমরা এই চর্যাগানের যে রূপতত্ত্ব, সেই রূপতত্ত্বের প্রসঙ্গে আলোচনা করব। এবং একই সঙ্গে যে ক্রিয়া বিশেষণ যে প্রসঙ্গটা, ক্রিয়া ব্যাকরণের যে ক্রিয়া বিশেষণ, চর্যাগানের ভাষার মধ্যে সেই ক্রিয়া বিশেষণের প্রয়োগ যেভাবে হয়েছে, সেটাও আমরা আমাদের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করে দেখব। তাহলে আমরা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে প্রথম পয়েন্ট তথা লিঙ্গ, চর্যাগানের ভাষায় লিঙ্গের ব্যবহার সম্পর্কে জেনে নিই। আমাদের এই আলোচনার মধ্যে একাধিক তথ্য, নতুনত্ব তথ্য উঠে আসতে পারে। আমি অনুরোধ করব, যাদের তথ্যগুলো বিশেষ প্রয়োজন তারা এগুলো খাতায় নোটবদ্ধ করে দেবেন। তাহলে চর্যাগানের লিঙ্গ, চর্যাগানে মূলত দুই প্রকার লিঙ্গের কথা দেখতে পাওয়া যায়। সেটা কী কী? একটা হচ্ছে পুংলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তবে বাক্যে যে স্ত্রীলিঙ্গের প্রভাব তা কিন্তু বেশি সক্রিয়। বাক্যে স্ত্রীলিঙ্গের প্রভাব বেশি সক্রিয়। কর্তা যদি স্ত্রীলিঙ্গ হয়, তাহলে নিষ্ঠান্ত অতীতকালের ক্রিয়ারূপে স্ত্রী প্রত্যয় ব্যবহৃত হতো। এখন বলা হবে নিষ্ঠান্ত অতীতকাল বলতে কি বোঝায়? নিষ্ঠান্ত অতীত হচ্ছে, এটি ব্যাকরণের পরিভাষা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে নিষ্ঠান্ত অতীত ক্ত মানে কয়ে তয়ে এবং হচ্ছে ক্তবতু অর্থাৎ কয়ে তয়ে ব তয় হস্যু। এই ক্ত এবং ক্তবতু প্রত্যয়যুক্ত যে কৃদন্ত পদ, তাকেই বলা হয় নিষ্ঠা। আর এই নিষ্ঠা প্রত্যয় নিষ্ঠা বলতে বোঝায় মূলত, বা নিষ্ঠান্ত বলতে বোঝায় মূলত যে কাজটি অতীতকালে সম্পন্ন হয়ে গেছে বা হয়েছে, এই কথা বোঝায় নিষ্ঠান্ত বোঝাতে। তাহলে আমরা কি বললাম, যে কর্তা যদি স্ত্রীলিঙ্গ হয়, তাহলে নিষ্ঠান্ত অতীতকালের যে ক্রিয়া, সেই ক্রিয়ারূপে স্ত্রী প্রত্যয়ই ব্যবহৃত হতো। যেমন কি সোনে ভরিলি করুণা নাবি, কিংবা শশী লাগেলি তান্তি। তাহলে এখানে ভরিলি, লাগেলি দুটোই কিন্তু স্ত্রী প্রত্যয় যুক্ত। আবার পুংলিঙ্গের ক্ষেত্রে কিন্তু অন্যরকম। পুংলিঙ্গের ক্ষেত্রে কি দুহিল দুধু, চলিল কাহ্ন ইত্যাদি, অর্থাৎ দুহিলো, দুহিলা নয়, চলিলা নয়, এই দুটো বিষয় অর্থাৎ স্ত্রী প্রত্যয় ব্যবহৃত হতো। এছাড়া স্ত্রীলিঙ্গ শব্দের যে বিশেষণ বা সাধারণ বিশেষণ, সেক্ষেত্রেও স্ত্রীলিঙ্গই ব্যবহৃত হতো। যেমন ঐশনী চর্যা, নিশি অন্ধারি ইত্যাদি। এরপরে আসি বচনের প্রসঙ্গ। চর্যাগানের ভাষার মধ্যে এক বচন এবং বহু বচনের বিশেষ কোনো তফাৎ পাওয়া যায় না। যেমন আমরা উদাহরণগুলো দেখব কি বিষয়ে পাওয়া যায় না। সেখানে বহুত্ব বোঝানোর জন্য কতগুলো সমষ্টিবাচক শব্দ ব্যবহার করা হয়। যেমন হচ্ছে লো অ। লো অ বলতে কি? লোক। লোক বোঝাতে কি? সমষ্টি বোঝায়। একজন ব্যক্তিকে সাধারণত মানে চর্যাগানের ভাষার মধ্যে লো অ বোঝাতে সমষ্টি বোঝানো হয়। আবার কি লো অ, সকল, জাল ইত্যাদি পদগুলো ব্যবহৃত হয় সমষ্টি বোঝাতে। যেমন কি পারগামী লো অ, পারগামী লো অ, সেই সঙ্গে তুম হে লো অ ইত্যাদি যে পদগুলো রয়েছে। এছাড়া বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অসমাপিকা পদের যে পুনরাবৃত্তি,
বিশেষ্য, বিশেষণ, অসমাপিকা পদ এইগুলোর পুনরাবৃত্তির দ্বারাও বহুবচনের প্রসঙ্গ বা বহুবচনের অর্থ বোঝানো হতো। যেমন কি উঁচা উঁচা পাবত, তাই তো, যে যে আইলা তে তে গেলা, কেহ কেহ তোহরে বিরুয়া বলই, অর্থাৎ কেহ কেহ মানে একজন ব্যক্তি নয়, উঁচা উঁচা পাবত একটা পর্বত নয়, অনেকগুলো পর্বত বোঝাচ্ছে। যে যে আইলা তে তে গেলা, যে যে আইলা যে যে এলো, অর্থাৎ একজন এলো সে কথা বোঝাচ্ছে না। ঠিক এইভাবেই চর্যাগমের ভাষায় বহুবচনের পদ বা বহুবচনের অর্থ প্রকাশ করা হতো। এরপরে আসি বিভক্তির প্রসঙ্গে। বিভক্তির প্রসঙ্গটা কীরকম? চর্যাগানে একই বিভক্তির দ্বারা একাধিক কারকের অর্থ জ্ঞাপন করা হতো। কি বলা হলো? একই বিভক্তির দ্বারা একাধিক কারকের অর্থ জ্ঞাপন করা হতো চর্যাগানের ভাষায়, তথা প্রাচীন বাংলা বা প্রত্ন বাংলা ভাষায়। ঠিক কী বিষয়টা উদাহরণ দেখি। সেখানে আমরা দেখি এ বিভক্তি, এ বিভক্তি মানে এর চন্দ্রবিন্দু, তে বিভক্তি তের চন্দ্রবিন্দু মানে তে যেটাকে বলা হয়, এতে বিভক্তি এ তে। এই যে বিভক্তিগুলো অর্থাৎ এ চন্দ্রবিন্দু এ, তারপরে তে তয়েকার চন্দ্রবিন্দু, তারপরে হচ্ছে এতে এ তয়েকার চন্দ্রবিন্দু, এই চারটে বিভক্তি করণ এবং অধিকরণ উভয় কারকেই ব্যবহৃত হতো। করণ কারকেও ব্যবহৃত হতো, আবার অধিকরণ কারকেও ব্যবহৃত হতো এই চারটি বিভক্তি। করণের উদাহরণ দেখি, বেশি উদাহরণ না, দুটো উদাহরণ মাত্র। সুখ দুঃখে তে, কি বললাম? সুখ দুঃখে তে। তারপরে অপনে সামে, এখানে এ বিভক্তি। সুখ দুঃখে তে, এখানে তে বিভক্তি। বে গে, এখানে এ বিভক্তি। আলিয়ে কালিয়ে, এটা কান্নপাদের পদ, এই আলিয়ে কালিয়ে দুটোতেই এ বিভক্তি, এ চন্দ্রবিন্দু। আবার অধিকরণের ক্ষেত্রে আবার দেখি, অধিকরণ ক্ষেত্রে কি দেখব? ঘরে এ বিভক্তি পাচ্ছি। তারপরে চিয়ে, চঞ্চল চিয়ে পৈঠকালে চিয়ে, চিয়ে হচ্ছে অধিকরণে এ বিভক্তি। তারপরে হচ্ছে ঘরে, ঘরে বললাম আবার ঘরে দেখলাম, দুটোই দেখলাম। ঘরে দেখলাম আবার ঘরে দেখলাম, দুটোই দেখলাম। দুটোই হচ্ছে অধিকরণ কারকে, একটা এ বিভক্তি, একটা হচ্ছে এ বিভক্তি। ঠিক সেই রকমভাবে করণ এবং অধিকরণের বিভক্তি অপাদানেও ব্যবহৃত হতো। যেমন দুটো একটা উদাহরণ দেখি। জামে কাম কি কামে যাম, অপাদানে এ বিভক্তি আমরা পাচ্ছি, জামে কাম কি কামে যাম। দশ দিশে, তাহলে অপাদানে এ বিভক্তিও পেলাম আবার এ বিভক্তিও পেলাম, দশ বা দশ দিশে এ। তারপরে কুলে কুল, এখানেও এ বিভক্তি। আবার কি বলছে? গৌণকর্ম এবং যে সম্প্রদান কারক দুটোর বিভক্তি একই। যেমন কি রে আর হচ্ছে রে, রে আর রে, অর্থাৎ রয়ে একার একটা বিভক্তি আর একটা হচ্ছে রয়ের চন্দ্রবিন্দু একার, রে বিভক্তি। যেমন হচ্ছে রস রসা নে রে, রে বিভক্তি গেল। আবার করি নি রে, রে বিভক্তি হলো। তাহলে আমরা কারকের বিভক্তির মধ্যে একই বিভক্তির প্রয়োগ একাধিক কারকে পাচ্ছি। কিসে কিসে? করণ এবং অধিকরণের যে বিভক্তিগুলো সেগুলো অপাদানেও ব্যবহৃত হচ্ছে। আবার দেখতে পাচ্ছি গৌণকর্ম এবং সম্প্রদান কারক দুটোর বিভক্তি একই। এরপরে এসে যাই অনুসর্গের প্রসঙ্গে। ক্ষেত্র বিশেষে বিভক্তির স্থলে অনুসর্গের ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায়, ক্ষেত্র বিশেষে, সব ক্ষেত্রে কিন্তু নয়। যেমন করণের অনুসর্গ রূপে আমরা পাচ্ছি চর্যাগানের ভাষার মধ্যে সাঙ্গে, দি আ, বিনু, তারপরে হচ্ছে লই। কি বললাম আমি? সাঙ্গে, দি আ, বিনু, লই, সম ইত্যাদি হচ্ছে এগুলো করণের অনুসর্গ। নিমিত্ত অর্থে অনুসর্গ কি? নিমিত্ত অর্থে যে সমস্ত অনুসর্গগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে যথাক্রমে অন্তরে, অর্থে, লাগি, এগুলো হচ্ছে নিমিত্ত অর্থে অনুসর্গ। তাহলে করণের অনুসর্গ পেলাম সাঙ্গে, দি আ, দি দয়হস্যি, আয়ের হচ্ছে চন্দ্রবিন্দু আকার, দি আ, বিনু, লই, সম ইত্যাদি। অন্তরে, অর্থে, লাগি ইত্যাদিগুলো হচ্ছে নিমিত্ত অর্থে অনুসর্গ চর্যাগানের ভাষায়। একই সঙ্গে অধিকরণের অনুসর্গ রূপে আমরা পাই মাঝ, মঝে, ম ঝয়ে চন্দ্রবিন্দু একার মঝে, আর একটা হচ্ছে মজ, মঝ, মাঝ, মঝে আর হচ্ছে মজ, এগুলো হচ্ছে অধিকরণের অনুসর্গ। তাহলে চর্যাগানের ভাষায় আপাতত রূপতত্ত্ব হিসাবে আমরা যেগুলো খুঁজে পেলাম সেটা হচ্ছে লিঙ্গ দুই প্রকার, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। সেখানে স্ত্রীলিঙ্গ হচ্ছে বেশি সক্রিয়। এরপরে পেলাম বচন, বচন এক বচন এবং বহু বচনের ব্যবহার অনেকটা বা একই ধরনের, বিশেষ কোনো তফাৎ আমরা পাচ্ছি না। তারপরে যেটা পাচ্ছি বিভক্তি, একই বিভক্তির ব্যবহার একাধিক কারকের মধ্যে। আবার পাচ্ছি অনুসর্গ, অনুসর্গ রূপে আমরা করণের অনুসর্গ, নিমিত্ত অর্থে যে অনুসর্গ এবং অধিকরণের অনুসর্গগুলো জেনে নিলাম। এরপরে আসি শব্দরূপের প্রসঙ্গ। শব্দরূপের প্রসঙ্গ বলতে গেলে
সরাসরি শব্দরূপের প্রসঙ্গ ওইভাবে বলা যাবে না, কারণ চর্যাগানের ভাষায় শব্দরূপের প্রসঙ্গটি দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিশেষ্যের শব্দরূপ আর একটা হচ্ছে সর্বনামের শব্দরূপ। আমরা বিশেষ্য কী এবং সর্বনাম কী এই বিষয়ে নিশ্চয়ই কম বেশি প্রত্যেকেই জানি। যদি না জানা থাকে পরবর্তীকালে বিশেষ্য, সর্বনাম এবং বাংলা ব্যাকরণের একাধিক ক্লাস নিয়ে যে ক্লাসগুলো হবে সেইগুলো আপনারা দেখবেন। এবং আপাতত বলবো যে বিশেষ্য এবং সর্বনাম সম্পর্কে ধারণা না থাকলে একটু পড়ে নিলেই বিশেষ্য এবং সর্বনাম পরিষ্কার হয়ে যাবে। মূলত বিশেষ্য বলতে বোঝায় যেটা সরাসরি নাম, যে কোনো বস্তু, যে কোনো বিষয়, যে কোনো কিছুর নাম। আর সর্বনাম হচ্ছে ওই নামের বদলে যা ব্যবহার করা হয়। হ্যাঁ, বিশেষ্য বলতে আমি যদি বলি যে রাম যাচ্ছে, এখানে রাম হচ্ছে বিশেষ্য, কিন্তু সর্বনামে বলতে গেলে যদি বলি সে যাচ্ছে, অর্থাৎ রামের জায়গায় আমি সে বললাম, অর্থাৎ নামের বদলে যা বলা হলো, এই হচ্ছে বিশেষ্য। সে যাই হোক, চর্যাগানের ভাষায় হচ্ছে শব্দরূপ, শব্দরূপে বিশেষ্যের কীভাবে ব্যবহার হয়েছে। বিশেষের কর্তা সে কর্তা অর্থাৎ কর্তৃবাচ্যের যে কর্তায় বিভক্তি কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না। চর্যাগানের ভাষায় যে কর্তৃবাচ্য যেটা, তার যেটা কর্তা, তাতে বিভক্তি খুব একটা বেশি লক্ষ্য করা যায় না। এখন কর্তৃবাচ্য কি, কর্মবাচ্য কি? কর্তৃবাচ্য যে বাক্যে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি যোগাযোগ, অর্থাৎ কর্তা ক্রিয়াকে প্রভাবিত করছে, সেটা হচ্ছে কর্তৃবাচ্য। যেমন উদাহরণ দেখি, লুই ভনয়। লুই ভনয়, এখানে কোনো বিভক্তি লক্ষ্য করা গেল না। লুই কর্তা, ভনয় ভনতি আর কি, মানে ভনিতা করছে, বোঝাচ্ছে। আবার শ্বশুরা নেদ গেল, এখানেও বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে না। বহুরি জাগ অ, বহুরি মানে বৌমা কি জাগছে। ভবনয় গহন গম্ভীর বেগে বাহি, প্রতিটাকে পারগামী লো অ নিভরতরয়। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কর্তৃবাচ্যগুলো, এই কর্তৃবাচ্যের যে বিভক্তি তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। লুই, শ্বশুরা, বহুরি, ভবনয়, প্রত্যেকটি কিন্তু বিভক্তি ছাড়া। এবার হচ্ছে কর্ম, মুখ্য কর্মের বিভক্তিও কিন্তু প্রত্যক্ষ করা যায় না। যেমন দু একটা উদাহরণ দেখি, রুখেরও তেন্তলি কুম্ভীরে খাও, তাহলে তেন্তলি হচ্ছে এখানে মুখ্য কর্ম, তার বিভক্তি নেই। আবার গুরু পুচ্ছিয় জানো, গুরু পুচ্ছিয় জান বা পুচ্ছিয় জান, এখানে হচ্ছে গুরু, গুরু হচ্ছে কর্ম, তারও পদটির মধ্যে বিভক্তি প্রত্যক্ষ করা যাচ্ছে না। রূপা থই নাহি কোঠাবি, রূপা পদটির মধ্যে বিভক্তি প্রত্যক্ষ করা যাচ্ছে না। একই সঙ্গে করণ, করণের যে বিভক্তিগুলো সেগুলো হচ্ছে তে, পে, এ, এ, আবার স, প্রত্যেকটি বিভক্তি করণের ক্ষেত্রে দেখা যায়। যেমন সুখ দুঃখেতে নিচিত মরি আয়, ভনয় লুই আমহে ঝানে দিঠা। আবার আলি এ কালি এ বাট রুন্ধেলা। একই সঙ্গে শূন্য বিভক্তিও পাওয়া যাচ্ছে, যেমন হচ্ছে খেলে হু ন অবল। এটা হচ্ছে সম্প্রদান। সম্প্রদানের বিভক্তি প্রসঙ্গে আমরা আগে আলোচনা করেছি যে গৌণকর্ম এবং সম্প্রদানের বিভক্তি হচ্ছে একই। এই শব্দরূপের ক্ষেত্রেও গৌণকর্ম এবং সম্প্রদানের বিভক্তি একই। মূলত যে অনুসর্গটা রয়েছে বা অনুসর্গ দেখতে পাওয়া যায়, সেই অনুসর্গ হচ্ছে অন্তরে, লাগি ইত্যাদি অনুসর্গগুলো ব্যবহৃত হয়েছে। এরপরে আসি অপাদান। অপাদানের করণ এবং অধিকরণের বিভক্তি সম্পর্কে আমরা আগে জেনেছি। করণ এবং অধিকরণের বিভক্তি হচ্ছে এ, এতে বা তে, এই যে বিভক্তিগুলো, ওই করণ এবং অধিকরণের ক্ষেত্রেও সেই একই ধরনের বিভক্তি ব্যবহৃত হয়। মানে এ বা এ, ত, এই বিভক্তিগুলো অপাদানে ব্যবহৃত হয়। এর উদাহরণ আমরা আগে জেনেছি, তাই এ নিয়ে বিস্তারিত একই জিনিস বারবার বলবার কোনো প্রয়োজন হয় না। মূলত সম্বন্ধ পদের যে বিভক্তি সেটাও আমরা আগে জেনেছি, হাড়ের ইমালি, তারপরে মহামুদেরি, কঙ্খা ইত্যাদি যে প্রসঙ্গগুলো। এবার আসা দরকার হচ্ছে সম্বোধন পদ। চর্যাগানের যে ভাষা, সেই ভাষার মধ্যে যে সম্বোধন পদগুলো ব্যবহৃত হয়েছে, সেই সম্বোধন পদে যে মূল শব্দ তথা প্রাতিপাদিক যেটাকে বলা হয়, তার কোনো পরিবর্তন হয় না। কর্তৃপদের রূপটাই হচ্ছে সম্বোধনের মধ্যে গৃহীত হয়। কারণ কর্তৃপদ কী সেগুলো আমরা জানি, সেই কর্তৃপদগুলোর যে রূপ তাই হচ্ছে সম্বোধনে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে সম্বোধিত যে ব্যক্তি, সেই ব্যক্তি যদি নারী হয় তাহলে ব্যবহৃত হয়েছে কি কি, লো, অলো, হালো, লো, অলো, হালো, গো, এই অব্যয়গুলো, এগুলো তাহলে অব্যয়। লো, অলো, হালো, গো, এগুলো প্রতিটি হচ্ছে অব্যয়। সম্বোধিত ব্যক্তি যখন শিষ্য, নারী গেল, নারীতে লো, অলো, হালো, গো, এই অব্যয়গুলো ব্যবহৃত হয়েছে। আর সম্বোধিত ব্যক্তি যদি শিষ্য হয় তার ক্ষেত্রে কি কি সম্বোধন পদ ব্যবহৃত হয়, যেমন হচ্ছে বট, বপা ইত্যাদি। যেমন হচ্ছে লুই ভনয় বট দুঃখলক বিনানা, লুই ভনয় বট দুঃখলক বিনানা। সরয় ভনয় বপা উজুবাট ভইলা,
ইত্যাদি। এরপরে আসি আমরা শব্দরূপের যে আরেকটি অংশ সর্বনাম। সর্বনাম পদের প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে দুটো একটা ক্ষেত্র ছাড়া বহু বচনবোধক যে পৃথক সর্বনাম পদ তা চর্যায় খুব একটা নেই। বহু ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম পুরুষের যে সর্বনাম পদ এবং নির্দেশক ভাবের যে সর্বনাম পদ দুটোই একই, মানে অভিন্ন যাকে বলা হয়। কতকগুলো সর্বনাম পদ বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ রূপেও ব্যবহৃত হয়েছে। দুটো একটা দেখি। সর্বনাম পদের যেমন কর্তা হিসাবে বা অর্থাৎ কর্তৃবাচ্যের উত্তম পুরুষে কী ব্যবহার করা হয়? আমহে, অম্ভে, অমহে, মো, ম, হাও, এগুলো হচ্ছে উত্তম পুরুষের সর্বনাম। আবার মধ্যম পুরুষের সর্বনামগুলো কী কী? এগুলো প্রত্যেকটা কর্তৃবাচ্যে। তুমহে, তু, তো, তুমহে, তু, তো, লো অ, লো অ যদিও বহু বচনের কর্তৃবাচ্যে। এরপরে প্রথম পুরুষে একাধিক সর্বনাম লক্ষ্য করা যায়, যেমন জ, স, জো, শো, যে, তে ইত্যাদি, একাধিক সর্বনাম। কর্মবাচ্যে কী কী ব্যবহৃত হয়? কর্মবাচ্যেও আমহে, আমরা কর্তৃবাচ্যেও আমহে পেলাম, কর্মবাচ্যেও আমহে পেলাম। মই, মো, ময়কার মো, মই বানান ম হস্যই মই। আবার হচ্ছে যে মো এ, তৈ, তয় চন্দ্রবিন্দু হস্যই তৈ, এগুলো হচ্ছে কর্মবাচ্যের সর্বনাম। তারপরে কর্মবাচ্যের মধ্যম পুরুষে আমরা কি পাই? কর্মবাচ্যের মধ্যম পুরুষে পাই কা, কিস, কয় দীর্ঘি দন্তস্য, কিস বা কিম্পি, কয় হস্যি, ময় হসন্ত পয় হস্যি, কিম্পি সর্বনাম। কি, কয় হস্যি কি সর্বনাম। যা, যা হচ্ছে সর্বনাম। যাসু, যাসু হচ্ছে সর্বনাম। করণের ক্ষেত্রে কী ব্যবহার হয়? করণের ক্ষেত্রে হচ্ছে আমহে, আমহে তাহলে করণের ক্ষেত্রে কর্তৃবাচ্যের কর্তায় আমহে পেলাম প্রথম পুরুষে, কর্মে পেলাম আমহে, আবার করণেও আমহে আমরা পাচ্ছি। বলাই হয়েছে যে প্রথম পুরুষের সর্বনাম পদ এবং নির্দেশক সর্বনাম পদ সব ক্ষেত্রেই এক। আবার কোথাও কোথাও সর্বনাম পদ বিশেষণ বা ক্রিয়া বিশেষণ রূপেও ব্যবহৃত হয়েছে। আবার অপাদানে কি? অপাদানের যে সর্বনাম পদ তা হচ্ছে যথা, যথা বানান বর্গীজ থয়াকার যথা। সম্বন্ধ পদে হচ্ছে কি? সম্বন্ধ পদের উত্তম পুরুষে পুংলিঙ্গতে আছে মোহর, মোর বা মো, প্রত্যেকটি হচ্ছে সর্বনাম। সম্বন্ধ পদের উত্তম পুরুষে মোহর মানে মোর, যেটাকে বলা হয় আমার, মোর, মো, এই পদগুলি লেখা হয় সম্বন্ধ পদের সর্বনাম উত্তম পুরুষের পুংলিঙ্গের সর্বনাম হিসাবে। আর স্ত্রীলিঙ্গের সর্বনাম হিসাবে কি লেখা হয়? স্ত্রীলিঙ্গে হচ্ছে মরি, ময়কার রয়হস্যি মরি, আবার হচ্ছে মেরি, ময়কার রয়হস্যি মেরি ইত্যাদি। মধ্যম পুরুষের পুংলিঙ্গ রূপে তয়কার তো, তয়কার একা তোরা, আবার তোহর, এগুলো হচ্ছে সম্বন্ধ পদের মধ্যম পুরুষের সর্বনাম পুংলিঙ্গের। প্রথম পুরুষের কি? প্রথম পুরুষের পুংলিঙ্গে হচ্ছে যা, জাহের, তাহের, যাসু, যসু, তাসু ইত্যাদি। এবার সম্বন্ধ পদের মধ্যম পুরুষের যে স্ত্রীলিঙ্গবাচক সর্বনাম তা কি? তার রূপটা কেমন? তার রূপটা হচ্ছে তোহরি, তয়কার, হয়কার, রয়হস্যি, এটা হচ্ছে মধ্যম পুরুষের স্ত্রীলিঙ্গবাচক সর্বনাম সম্বন্ধ পদের। সম্বন্ধ পদের প্রথম পুরুষের স্ত্রীলিঙ্গবাচক সর্বনাম কাহরি, কয়াকার, হ, রয়হস্যি, কাহরি। এই গেল হচ্ছে সর্বনাম। এরপর হচ্ছে অধিকরণের সর্বনাম। অধিকরণের ক্ষেত্রে যে সর্বনামগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে এথু, এ থয় হস্যু এথু, কা, কয়াকার কা, কোহি, ক হয়ে চন্দ্রবিন্দু হস্যি কোহি, আবার হচ্ছে তোহি, ত হয়ে চন্দ্রবিন্দু হস্যি তোহি, তোহি। এই যে সর্বনামের রূপগুলো আমরা পেলাম চর্যাগানের ভাষার মধ্যে, দেখা গেল আলাদা আলাদা কারকে, আলাদা আলাদা কারক বাচ্চে বা কারক পদবাচ্যে আলাদা আলাদা সর্বনামের ব্যবহার। আবার কোথাও কোথাও পাচ্ছি আমরা কি একই সর্বনাম বিভিন্ন ধরনের কারক পদবাচ্যে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ অভিন্ন রূপে ব্যবহৃত হচ্ছে। তাহলে আজ আমরা ক্লাসটা এইখানেই শেষ করব, কারণ চর্যাগানের যে রূপতত্ত্বের বৈশিষ্ট্য তার একাধিক ভাগ রয়েছে বা একাধিক বৈশিষ্ট্য রয়েছে, একাধিক রূপ রয়েছে। সেই রূপ সংক্রান্ত আলোচনা করতে গেলে ক্লাসটি বড় হয়ে যাবে। তাই আজকের ক্লাসটি এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে চর্যাগানের যে ভাষাতত্ত্বের প্রসঙ্গে যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, বাকি যে কোনো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেই বিষয়গুলো হচ্ছে যে চর্যাগানের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে চর্যার লিঙ্গ, বচন, অনুসর্গ, শব্দরূপে বিশেষ্য এবং সর্বনামের যে প্রসঙ্গ, চর্যার গান বা চর্যার গানের ভাষায় ব্যবহৃত যে বিভক্তি, সেই বিভক্তির প্রসঙ্গগুলোও আমরা জেনে নিতে পারলাম। এবং প্রত্যেককে আমি অনুরোধ করব যে ক্লাসটি দেখবার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেগুলো খাতায় নোটবদ্ধ করা।
সেই নোটবদ্ধ করার পরে যখন ক্লাসটি আবার একবার দেখবেন তখন বিষয়টা মনে রাখতে বা বুঝতে সুবিধা আরও বেশি হবে। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা চর্যাগানের যে ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের বাকি অংশটুকু আলোচনা করব। নমস্কার।